আমরা প্রস্তুত। এই যে এই বাংলাদেশের নাম তিনি উল্লেখ করেননি, কিন্তু যে ইঙ্গিত দিয়েছেন তাতে মনে হচ্ছে বাংলাদেশকেই এ কথাগুলো বলা হচ্ছে। হঠাৎ করে অমিত শাহ এভাবে গর্জে উঠলেন কেন, রাশেদ হায়দার ভাই? ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ রফিক ভাই, এবং ধন্যবাদ যারা এই প্রোগ্রামটি আজকে দেখছেন। মাসুদ আপনি, এটা তো চিকেন নেক নিয়ে তো কথাবার্তাটা চলতেছে প্রায় 2 বছর ধরে। আপনি গত কিছুদিন আগে আপনার ওই যে ডোনাল্ড ট্রাম্প, ও বলছে যে গ্রিনল্যান্ড দখল করবে, মনে আছে নিশ্চয়ই। আর এটা বলার পরে সারা ইউরোপের সাথে একটা হই হই রই রই বাজে গেছে। যদিও ইউরোপের সাথে আমেরিকার একটা ট্রিটি আছে, ন্যাটো, ওরা একই গ্রুপ, মানে একজনেরকে মারলে আরেকজনের লাগবে, এই অবস্থা। ওই যে যমজ ভাই যেমন দেখেন না, একটারে গুঁতে দিলে আরেকটা 600 মাইল দূরে থাকলে, ছবিতে দেখছেন তো, 600 মাইল দূরে থাকলে হেরো গুতা ওইটা লাগে। এরকম ছিল ন্যাটোর অবস্থা। সেই জায়গায় আমেরিকার সাথে আমেরিকায় কথা বলার পরে পুরো ইউরোপীয় ইউনিয়ন খেপে গেছে। আর সেখানে আমাদের মতন একটা দেশ, যেটা ওই ভারতের লোকজন যুদ্ধ করার দরকার না, ওরা এট এ টাইম যদি মার্চ করে, পায়ের তলায় পরেই মরে যাবো আমরা 18 কোটি, আর এদের 140 কোটি। হেদের জায়গা যায় আমরা ভাগ করে দিব, আমরা খায়া ফেলাবো, এই করবো সেই করবো, এগুলা বলে। তো এরপরও যে ভারত যে এতদিন ধরে আমাদের মারে নাই, এটাই সগর। যে এই ধরনের কথা আপনি আপনার বাড়িতেই যদি বাড়িতে কেউ এসে কয় যে আমি তোমার বাড়ি ভেঙে দেবো, তোমার বাড়ির জায়গা দখল করবো, তখন আপনি কি করবেন? আপনি তো পিটবেন। সেটা ভারত এখনো মারে নাই। এরপরও ভারত চুপ ছিল, কথা বলে নাই, মাঝে মধ্যে টুকটাক কিছু বলছে, কিন্তু এরপরও এদের মুখের লাগাম নাই। কারণ প্লাস্টিকের মুখ এটার ছাড়ে না। সুতরাং তা লাগছে। সুতরাং অমিত শাহ আজকে বলছে, এখন এটা যদি কারো খারাপ লাগিয়া থাকে, তাহলে আমি বুঝি না যে খারাপ কেন লাগে। এখন অমিত শাহ যদি এটা বলে যে ঠিক আছে, তোমরা তো এদিকে চিকেন নেকের এখান দিয়ে দখল করবা, তার সাথে আমরাই বাংলাদেশকে 3 টুকরা করে 2 টুকরা আমরা নিয়ে যাব, ওইদিকে ফেনী থেকে টেকনাফ, আর এদিকে রাজশাহী রংপুর ডিভিশন পুরোটা আমরা নিয়ে যাবো, তখন আপনাদের কেমন লাগবে বা আমাদের কেমন লাগবে? তো কথাটা এরকম না। সুতরাং অমিত শাহ যা বলছে তা আমার হিসাবে খারাপ বলে নেই, তার সমস্ত বাড়াবাড়ির কিছু সীমা আছে। ভাই আপনি ঠিক আছে, আপনি ইন্ডিয়ারে দেখতে পারেন না, ইন্ডিয়ার প্রতি আপনার বিদ্বেষ আছে, আপনি কাঁটাতারের বেড়া দিয়ে দেন, চতুর্দিকে কাঁটাতারের বেড়া দিয়ে দেন, যা ভাই আমি তোমাকে সম্পত্তি দিন ঘুরে যাচ্ছে। আপনি একটা জিনিস দেখেন, সবচেয়ে মজার বিষয় কি জানেন? এখনো বাঙালি বুঝতেছে না। রাশেদ ভাই, আমি বলছি বাংলাদেশের ভিতরে রাজনীতিবিদরা যে ধরনের অভিযোগ করে যে ভারত এখানে আগ্রাসন চালায়, সীমান্ত হত্যা, ভারতের বাণিজ্য আগ্রাসন, নানা ধরনের কথা তো তারা বলছে। সে কারণে বাংলাদেশের যারা, আপনি যেটা বললেন যে উস্কানিমূলক কথা বলা হয়েছে, এসব কথা হয়তো সেসব কারণে আসছে, এমনটা আমার মনে হচ্ছে। কিন্তু বিষয়টা আসলে খুব অনেক বেশি তিক্ততার পর্যায়ে চলে গেছে কিনা। মাসুদ ভাই, আমার একটা কথা, আমি এটা বারবার যেখানে যাই সেখানেই বলি, ভাই সীমান্ত হত্যা, সীমান্তে ফকিন্নিরা তোরা যাস কেন? ফেলানি গেছিল সেখানে পতিতাবৃত্তি করতে, পলায় আসার সময় গুলি করে দিছে, তো গুলি করে লাগে গেছে তার কাটার উপর দিয়ে পালাস, তোরা সীমান্ত যাস কেন? চোরা চালান, গরু চুরি, মুরগি চুরি, হাঁস চুরি, মাছ চুরি, ডাইল চুরি, তারপর আপনার ফেন্সি ডিলের আনেন, সব তো বাঙালি করে। ইন্ডিয়ানরা আসে সীমান্তে চোরাচালান করতে, তো চোরাচালান মরে, এটা নিয়ে আবার কথাবার্তা কিসের? আর আগ্রাসন বলতে কি বুঝেছেন? আগ্রাসন তো ভারত সারা পৃথিবীতে করে ফেলাইছে। এই যে আগামী 6 মাস পরে বুঝবেন আপনারা আগ্রাসন কাকে বলে, কত প্রকার, কি কি। এই যে এফটিএটা সাইন করলো ইউরোপের সাথে $2 ট্রিলিয়ন উপরে ব্যবসা হবে, আর তার মধ্যে শুধু কাপড়ের বিজনেস হবে কত জানেন? আপনার যদি কাগজ কলম থাকে একটু লেখা নেন, কাপড়ের বিজনেস হবে $30 বিলিয়ন। এইবার আপনারা বুঝাই দিই আমি যে আগ্রাসনটা এবার কিভাবে হবে। দেখেন, এতদিন কি কাপড় ভারত দিত না? ভারত দিত। ভারতের কাপড়ের উপরে 10% ট্যাক্স ছিল, বাংলাদেশের ছিল 0%। আমি ভিয়েতনাম চায়না বাদ দিলাম, ভারত আর বাংলাদেশটাই বলি আপনারে। ভারত করতো $7 বিলিয়ন কাপড় রপ্তানি ইউরোপে, বাংলাদেশ করতো $30 বিলিয়ন কাপড় রপ্তানি।
এখন এই এফটিএ হয়ে যাওয়ার পরে এখন হয়ে গেল 10%। তার মানে ভারত আগে ধরেন ভারত এই গেঞ্জিটা ভারতে সিলাইতো 900 টাকা, আমি বাংলাদেশও 900 টাকা সিলাইতাম, আমার টোটাল লাভ টাপ সব খরচ। কারণ আমি এই জিনিসটা পাঠাইলাম ইউরোপের বাজারে, আমি তো 900 টাকায় বেচা দিছি 900 টাকা। এখন ভারত যখন এই তৈরির একটা জিনিস বেচছে তখন তো তারা আরো ট্যারিফ বসছে আরো 10%, তার 990 গেল। এখন মার্কেটে যখন গেল দুইটাই একই জিনিস, একই কোয়ালিটি, সব একটার দাম 900, একটার দাম 990। পাবলিক কিন্তু যে 900 টাকারটা কিনছে, তার মানে বাংলাদেশটা কিনছে একদম। এখানে যে প্রাইমার্ক একটা দোকান আছে, সব মেড ইন বাংলাদেশ, কি না তুস করছে। এখন ভারতের যখন এফটি হয়ে গেছে, এখন তার 10% নাই, তার মানে 0%। ভারতও জিরো, বাংলাদেশও জিরো। এখন এখন কেমনে আপনি বলতে পারেন যে ভাই কেমনে আগ্রাসন? এইবার দেখেন তুলা, আমরা তুলা আমদানি করতে, আমরা তুলা আমদানি করি থেকে এখন ব্রাজিল থেকে, আগে ভারত থেকে নিতাম। তো ভারত তো নিজেই তুলা চাষ করে, তাহলে ভারতের তুলা ভারতের জন্য সস্তা। ভারত নিজের তুলা নিজে ব্যবহার করে নিজে কাপড় তৈরি করবে, ভারত ডিজাইন করবে, ভারত ডিজাইনার দিয়ে করাবে, সবই আছে ভারতের কাছে, লজিস্টিক সব আছে। তাহলে ভারতের মালটা আমার দেশের মালের চেয়ে কম যাবে। আর একটা জিনিস দেখেন, $30 বিলিয়ন কাপড় রপ্তানি করতো বাংলাদেশ, যার কারণে একটা ইন্টারন্যাশনাল মানদণ্ড আছে, $1 বিলিয়ন কাপড় যদি রপ্তানি হয় সেখানে 1 লক্ষ লোকের কর্মসংস্থান হয়। 1 বিলিয়ন ইকুয়াল টু 1 লাখ। এখন বলে কেমনে ভাই? গার্মেন্টস এর শ্রমিক থেকে শুরু করে ওই মাল টানা, মাল কাটা, ওই ট্রান্সপোর্ট, এগুলো সব কিন্তু এক সেক্টরটা মিলানো। তাইলে আমাদের 30 লক্ষ শ্রমিক কাজ করতে $30 বিলিয়ন কাপড় রপ্তানিতে। সেই সুযোগটা এখন ভারত নিবে। ভারতের কাছে তো সবই আছে, পাবলিকও আছে, সবকিছু আছে। তো এখন যে এই যে আপনার ইউরোপের মার্কেটটা হারাইবো বাংলাদেশ, কি করবেন? আপনার কয় লাখ টাকার মাল যায় আমেরিকাতে, আমেরিকার লোকের ট্রিটি করে আসছেন যে 25%, ভারত তো দামই দিল না এটারে। তো ইউরোপের সাথে হয়ে গেছে, তারা এখন সব কাপড়, এবং স্পেশালি ওরা খুব আলোচনা করছে যে কাপড় নিয়ে। এবং আগামী 2027 সালে, এই বছর বাদ দেন, আগামী বছর বাংলাদেশ যাবে গা ওই যে উন্নয়নশীল রাষ্ট্র থেকে উপরের দিকে, তখন কিন্তু আবার 10% ট্যাক্স বসে যাবে বাংলাদেশের উপর। ভারতের সাথে যে দীর্ঘমেয়াদী চুক্তি হলো এফটিএ। এখন আপনার ভারতের আগ্রাসন, আগ্রাসন কোন আগ্রাসন? তো যেটা যেটা আপনার কাছে আগ্রাসন মনে হয় এটা চালাইয়েন না আপনি, ওইটা আইনেন না। ভারতের সাথে ওইটাতে বললাম, বর্ডার মর্ডার সব সিল করে দেন, কূটনীতিক সম্পর্ক ছিন্ন করে দেন না, তারই তো শেষ ভাই। দরকার আছে শুধু শুধু কেন আগ্রাসন আগ্রাসন? ওই ভারত মারে, ওই ভারত এই করে, সম্পর্কই ছিন্ন করে দেন না, অসুবিধা কি আছে? কথা যে আমাদের দেশের অবস্থা কি জানেন? ওই যে এই বিয়ে করেন বউ জামাই সারাদিন ঝগড়া করে, ঝগড়া কইরা এরপরে এখন ওই জামাইয়ে যায় কবে কি বউ বেয়াদব, বউ ওই বউ সেই, ওর বাড়ি খারাপ, হ্যান খারাপ ত্যান খারাপ। আবার ঠিক ওই রাতের বেলা ঘুমানোর সময় 2 রান ফাঁক করে ওনে সেজদা দেওয়া শুরু করে। আমাকে বাঙালিকে অবস্থা যে সেম। এদের কাছে ভারতের সব খারাপ, কিন্তু যে ভারতের খানাগুলাই না খাইতে খুব মজা, ভারতের মালগুলা ব্যবহার করতে খুব মজা। এমনি সারাদিন ভারত বিদ্বেষী গালাগালি। কিছু কিছু হুজুর আছে দেখেন যে ওই যে মিষ্টি খাইতে, ওই সবচেয়ে ভালো মিষ্টি ছানার মিষ্টি হয় কোন হিন্দুর দোকানে, সেই মিষ্টি আইনা খাইব, কিন্তু গাইল দিতে আবার হিন্দু করে গাইল দিব। তা আমাকে বাঙালিকে অবস্থা হয়েছিল যে শীতের ওয়াজ, মানে গরমের ওয়াজ শীতে করে ফেলায়। মানে ওই মহিলাকে খাতা গায়ে দিয়েন না, এই ওয়াজ আসছিল গরমকালের, উনি যে শীতকালে কইরা বইছে। বেচারা যখন ঘুমাইতে গেছে আর খাতা দেয় না, কয় কে খাতা দেশ থাকে? কয় সব তো আমার ঘরে খাতা তো সব মহিলাকে গায়ে কাপড় দিয়েছিলেন না, আপনার ঘরে দিমু কেমনে, আপনি তো হবে না। কয় যে পরে কয় যে না 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 না, এখন শীতের ঠেলায় পরে কয় যে না, এটা কিছু কিছু ক্ষেত্রে আবার জায়েজ আছে। মহিলাও কাপড় কিছু কিছু ক্ষেত্রে খাতা শিলে জায়েজ আছে, 3 মাস কোনো মহিলা না পড়লে এটার মহিলার কাপড় পায় না। এই হচ্ছে যে আমাকে অবস্থা। জি, রাশেদ হায়দার ভাই। রফিক ভাই, আপনার কাছেও আসি যে হঠাৎ করে অমিত শাহ, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যেহেতু তিনি ভারতের হোম মিনিস্টার, সে কারণে বিষয়টার গুরুত্ব দিচ্ছি। যদি কোনো রাজনৈতিক সাধারণ নেতা হতো তাহলে এভাবে গুরুত্ব দিয়ে আলোচনাটা করতাম না। তিনি কিন্তু বলেছেন যে, আমি শেষ অংশটাই বলি, তিনি বলেছেন এই এলাকায় অস্থিরতা তৈরি করার চেষ্টা হলে ভারত কঠোর জবাব দিতে প্রস্তুত। ভারত যদিও ইতিমধ্যে এই এলাকায় সামরিক ব্যাপক প্রস্তুতি নিয়েও রেখেছে।
রফিক ভাই, আসলে পরিস্থিতিটা কি খুব খারাপ দিকে চলে যাচ্ছে বলে মনে হয় না? ধন্যবাদ মাসুদ ভাই, রাশাদ ভাই। উনি বলছে কি, কথাটা আপনার খেয়াল করেন, উনি বলছে যে কোনো অস্থিরতা চিকেন নিয়ে বলছে যে এখানে যদি কোনো অস্থিরতা তৈরি করা হয় তাহলে কঠোর হস্তে জবাব দিবে। যদি অস্থিরতা তৈরি করে চিকেন নেক নিয়ে, সেই ক্ষেত্রে ইয়ে করবে। ওনারা বলে নাই যে আক্রমণ করবে বা জবাব দেবে, ওনারা জবাব দিবে, আপনি কিছু করলে তখন জবাব দিবে। এখন এটা এতদিন পরে রাষ্ট্রীয় পর্যায়ের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি এটার জবাব কথা বলছে। এর আগে আমরা ভারতীয় কোনো কর্তৃপক্ষের মানে সরকারি কোনো লোকের মুখ থেকে এরকম কথা শুনি নেই, এই প্রথম শুনলাম। যেহেতু আমাদের দেশে সবসময়ই ভারত বিরোধী বক্তব্য হয়, ভারত বিরোধী মিছিল মিটিং হয়, অনেক কিছু হয়েছে আপনারা দেখছেন। শেষে যে ঘটনাগুলি ঘটলো এটাই নিয়ে উনি বলছে যে কি হিসেব শেষে না, এটা অনেক আগে বলছি, ইয়ে করছিল যে একজন উপদেষ্টা আপনার চিকেন নেক সহ বাংলাদেশ নিয়ে একটা ম্যাপ আপনার করে আপনার ফেসবুকে দিয়ে দিছে, সারা ওয়ার্ল্ড মিডিয়াতে চলে গেছে। সেটা সরকারি পর্যায়ে ছিল। তাহলে মানে কি ওই জিনিসটা আপনারা চাচ্ছেন, ভারতের যে 7 সিস্টার এবং অন্যান্য আরো কিছু এলাকা নিয়ে আপনি যে ম্যাপ তৈরি করলেন, বাংলাদেশ সহ একটা বড় ম্যাপ দিলেন, এটা হলো বাংলাদেশ হবে। তো এটা সরকারি একজন মন্ত্রী পর্যায়ের লোক বলছে এই কথাটা। তখনও কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে কেউ কিছু বলে নাই। এরপরে আসছে আমাদের দেশের সাবেক সামরিক কিছু কর্মকর্তা বলছে যে 4 দিনের মধ্যে না 4 ঘন্টায় আপনার ভারতের পশ্চিমবঙ্গ দখল করে, কলকাতা দখল করে হবে। এগুলো এরপরে আসলো অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হোক, যাই হোক, ওনারা তো কর্মকর্তা, সরকারি মানে কর্মকর্তা ছিলেন, ওনাদের অনুসারীরা তো সেনাবাহিনীতে আছে এখন, এটা তো ধরবে ওনারা, করবে না এটা। এরপরে বর্তমানে রানিং আমাদের দেশের মানে আমাদের বাংলাদেশের সাইকোলজিটা ওরা বুঝতেছে এইভাবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশে যে রানিং পাওয়ারফুল লিডার যারা, ইয়াং লিডার তারা বলছে কি, এবং সামরিক কর্মকর্তা, কতদিন সাবেক সামরিক কর্মকর্তা, তারা বলছিল যে চিকেন নেক এটা বিচ্ছিন্ন করে দিবে। এই কথাগুলি অনেকদিন হইল। আমাদের দেশের এই কাজগুলি কারা করে? এরা হলো ভোটের পার্সেন্টেজের জন্য। আসলে আমরা তখন বলছি যে ভোটের জন্য এগুলি করে, ভারত বিরোধিতা একটা যুগ তুলে তুলে ভোট পাইতে পারে। ওদের কোনো অন্য কোনো রাজনৈতিক হাতিয়ার নাই, ওইটা একটা রাজনৈতিক হাতিয়ার হলো আপনার ভারত বিরোধিতা। এরপর ভারত বিরোধী করতে গিয়ে কি করলো, তারা তাদের জায়গা দখল করে এই করবে সেই করবে, এইগুলি বলা শুরু করে দিল। মানে একটা চরম পর্যায়ে চলে গেল। তাহলে বাংলাদেশের বোকা মানুষ যারা আছে এরা তো মনে করছে এই তাহলে 7 সিস্টার আমাদের হয়ে যাবে, তাহলে এরা খুব খুশি হয়ে গেল, আমাদের দেশ আরো বড় হয়ে যাবে। তো এইগুলি এতদিন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে থেকে আলোচনা সমালোচনা হয়েছে। আমাদের দেশের রাজনৈতিক লিডাররা যেরকম আপনার রাজনৈতিক বক্তব্য দেয় ভোটের জন্য, আপনি কি মনে করেন যে ভারতের 1 ইঞ্চি জায়গা আপনি দখল করতে পারবেন বা ক্ষমতা রাখে ওদের, বা ওরা যাবে করতে পারবে? পারবে না, এটা আমরা সবাই জানি। কিন্তু মানুষকে বোকা বানানোর জন্য এই কথাগুলি বলে। আর আমি একটা বিশ্লেষণ আজকে শুনছি যে পশ্চিমবঙ্গে নির্বাচন আসতেছে, নির্বাচনী খেলায় কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জনে দেয়। এই বিজেপি এই আপনার পশ্চিমবঙ্গ দখল করতে পারে না, বহুতবার চেষ্টা করা হয়েছে। তারা ওই ধরনের বক্তব্য তাদের পক্ষ থেকে দিতে পারে। তাদের ভারতীয় একজন বিশ্লেষকের আমি কথা এটা মোটামুটি আমি শুনছি, ভারতের বিশ্লেষক বলছে এটা ওনার যে, যদিও এটা আপনার রাজনৈতিক বক্তব্য অমিত শাহ, কিন্তু উনি তো যুক্তি কারণ সহ ব্যাখ্যা করে বলছে। কারণ আমাদের দেশ থেকে তো এই ধরনের হুমকি গেছে, এই জন্য তো এই সুযোগটা পাইছে উনি বক্তব্যটা দেওয়ার জন্য। তবে ওনারা এটা আমি যেটা বুঝতে পারলাম যে যেহেতু পশ্চিমবঙ্গের নির্বাচন, এই ক্ষেত্রে এটার একটা তার একটা উদ্দেশ্য এটাই
যে ওইখানে পশ্চিমবঙ্গ মানুষ, আমি যেটা দেখলাম যে তারা ওই এতটুকু উগ্র না, তারা একটু লিবারেল, আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষের মতো লিবারেল লোক, এই জন্য তারা ওই ইয়াটা চায়। তবে সব দেশই তবে রাজনীতি, আপনার ধর্ম নিয়ে রাজনীতি করে, জাতীয়তাবাদ নিয়ে রাজনীতি করে, বিভিন্ন ধরনের উস্কানিমূলক রাজনীতি করে। সেক্ষেত্রে তাদের একটা পলিসি থাকতেই পারে, এই ধরনের একটা পলিসি, এই জন্য এই ধরনের একটা বক্তব্য দিছে। আর ভারত, এখন ভারত তো কোন দেখেন, ভারত তো আমাদের 1 ইঞ্চি জায়গা দখল করে নেই, তারা বরং আমাদেরকে 10,000 একর জমি ছেড়ে দিছে, উইলিংলি ছেড়ে দিছে, এবং এই বিজেপি সরকারই ছাড়ছে। অমিত শাহ যে দলের আপনার শীর্ষস্থানীয় নেতা, ওই দলই বাংলাদেশকে 10,000 একর জমি দিয়ে দিছে, ইচ্ছা করে দিয়ে দিছে, যে আপনার ছিটমহল যে সময় বিনিময় হলো। তাহলে এখন যেহেতু ভারত আমাদের কোনো জমি দখল করে নাই কোনো সময়, আমরা তো আমাদের উপরে তো আক্রমণ করবে বা আমাদের জায়গা দখল করে নিবে, এটা কোনোদিন হবে না। তবে একটা জিনিস উনি একটা বলছে যে যদি বিশৃঙ্খলার চেষ্টা করা হয়, সেই ক্ষেত্রে আপনার তারা কঠিন জবাব দিবে। আরেকটা জিনিস হলো এখানে, আমি আরেকটা বিশ্লেষণ শুনছি, চিকেন নেকের যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে আপনার নেপাল, ওদিক দিয়ে চায়না, এদিক দিয়ে বাংলাদেশ, এই জায়গাটা ও বেশি ডিফারেন্স না। এবং ওই আমাদের বাংলাদেশের যে চিকেন নেকের যে পাশে কাছাকাছি, ওইখানে একটা তিস্তা ব্যারেজ হওয়া, ব্যারেজটা যেটা আপনার ভারতকে দেওয়ার কথা ছিল, এখানে আপনার চায়নাদেরকে আপনার ইয়া দিচ্ছে, সুযোগ দিচ্ছে যে এখানে আপনার তিস্তা ব্যারেজ করার জন্য। এখন এটা ভারতের একটা মাথা ব্যথার কারণ, ওইখানে যদি ওই চিকেন নেকের ওইখানে যদি তিস্তা ব্যারেজ করে, ওইখানে আপনার ইন্ডিয়া না চায়নাদের একটা অবস্থান তৈরি হবে। এই দিক দিয়ে আপনার দক্ষিণ দিক, এই দিক দিয়ে একটা অবস্থান, উল্টা পাশে ধরেন চায়নাদের একটা অবস্থান, দুই দিক দিয়ে অবস্থান থাকলে ভারতের উপর একটা নজরদারির ব্যাপার স্যাপার আসতে পারে, সেক্ষেত্রে ভারত একটা অস্থিতিশীল অবস্থা করতে পারে। সেই ক্ষেত্রে তারা এই ধরনের চিন্তা ভাবনা করে, যে তারা ওই জন্য হুঁশিয়ারি দিছে। আর আমাদের পক্ষ থেকে যেহেতু ওপেনলি বলা হয়েছে চিকেন নেক নিয়ে, সেই ক্ষেত্রে তারা যে বক্তব্যটা দিচ্ছে অমিত শাহ, এটা তো তার যৌক্তিকতা আছে, এটা অস্বীকার করার কিছু নাই, এটা ইয়া করার কিছু নেই। তবে এটা অনেকটা রাজনৈতিক বক্তব্য বলতে পারেন, তবে রাজনৈতিক বক্তব্য দিয়ে উড়াইয়া দেওয়া যাবে না, কারণ উনি একটু স্পষ্ট বলছে। আর এটা তো সত্যি কথাই, যে কোনো দেশের এত বড় একটা বৃহৎ কান্ট্রি, সেই দেশের জায়গা যদি আপনি দখল করার জন্য প্ল্যান করেন বা দখল করতে চান অন্য কোনো দেশের ইনফ্লুয়েন্সে, তারা তো ছাড়া কথা বলবে না। এটা হুঁশিয়ারি দেওয়া দিছে যে এটা আপনি অযৌক্তিক বলতে পারবেন না, এটা তো যৌক্তিক কথা। এটা রাশেদ ভাই তো উল্লেখ করছে যে আপনার বাড়ির সামনে গিয়ে যদি আপনাকে বলে যে বাড়ি দখল করবো, তাহলে কি আপনি বসে থাকবেন? এবং এটা তো তারা ইনিশিয়েটিভ অলরেডি নিয়েও নিছে, আপনার বিভিন্ন ধরনের আপনার সামরিক স্থাপনা তৈরি করে ফেলছে, এবং আরো ধরেন আপনার যতটুকু দরকার, যেহেতু আমাদের দেশের মুখ থেকে বড় বড় নেতাদের মুখে থেকে এই ধরনের কথা আসছে, সেই ধরনের তাদের নিবে, ইনিশিয়েটিভ নিবে, এটা করে বাস্তবতা, এটা অস্বীকার কিছু। সেক্ষেত্রে আপনার যে এটা তার মানে আমি মনে করি না যে উনি রাজনৈতিক, পাশাপাশি রাজনৈতিক বক্তব্য যতটুকু আছে এটা তো আছে, পাশাপাশি আপনার তাদের যে আপনার রিপ্লাই দেওয়া, আমাদের দেশে থেকে যে কথাগুলি বলছে সেটারও আপনার যৌক্তিকতা আছে, সেটাও আছে, দুইটা জিনিসই আছে। পশ্চিমবঙ্গ ভোটের যে তাদের পক্ষে নেওয়ার জন্য একটা আছে, আবার ওই আমাদের দেশকে যে হুঁশিয়ারি করে দেওয়ার, আমাদের দেশের নেতৃস্থানীয় লোক যারা বড় নেতৃত্বে আসতে চাচ্ছে, তারা যারা এখন বাংলাদেশকে কন্ট্রোল করতেছে, ইয়াং লিডার যারা, স্পষ্ট করে বলি, যাদের এখনো মাথার মধ্যে ওই বুদ্ধি হয় নাই, এখনো মনে করেন দুই একজন আগে কিছুদিন আগে হয়তো বিয়ে করছে, এখন কোনোদিন একটা চাকরি করে নাই, কোনোদিন রাজনীতি করে নাই, কোনো এক্সপিরিয়েন্স নাই, কোনো ইন্টারন্যাশনাল মানে আপনার কি বলে ডিলিংস এর কোনো এক্সপিরিয়েন্স নাই, দেশের মানুষের সাথে ডিলিংস করার কোনো এক্সপিরিয়েন্স নাই, রাজনীতির প্রজ্ঞা নাই, ইন্টারন্যাশনাল কোনো প্রজ্ঞা নাই, সারা ইন্টারন্যাশনালে কিভাবে চলে সেটা নাই, তো ওরা এই বক্তব্যগুলি দেয়। আপনি দেখেন যে জামাত সব সময় ভারত বিরোধিতার কথা বলতো, এখন ভারত বিরোধিতার কথা ওরা বলে না, বলে গে ওদের যে বাচ্চা কাচ্চা আছে না, ওদের বাচ্চা কাচ্চা এখন কিন্তু দিল্লি না ডাকার বলে না, এখন বলে গোলামি না আজাদি, গোলামি না আজাদি, এখন ভারতের কথা বলে না, গোলামি কার সাথে কি সেটা বলে, গোলামি তাহলে পাকিস্তানে, এখন তো পাকিস্তানের গোলামি করতে শুরু করছে, তারা তো পাকিস্তান, তাহলে পাকিস্তানের গোলামি করবে ওরা, কি পাকিস্তানের গোলামি না কি, এখন বুঝি না আমরা কিছুই। এখন আর ভারত বিরোধী বক্তব্য দেয় না, গিল্লি না টাকা দেয় না, বুঝতে পারছেন? কারণ ভিতরের মধ্যে কিছু আসতেছে যেন সর্বনাশ। এখন তো আগে আমরা জানতাম না, এখন আমরা সবাই জেনে গেছি, এবং আমি বিশ্লেষণ করতেছি, বিভিন্ন মানুষ জানতেছে যে প্রতিটা ক্ষেত্রেই ভারতের নির্ভরশীল আমরা,
এভরিথিং আমরা যেটা দিয়ে আমাদের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে সেটা র মেটেরিয়ালস থেকে ভারত থেকে আসে, মানে সুতা বলেন, তুলা বলেন। খাওয়া দাওয়ার যে আপনার ব্যাপার আছে এটা তো আছেই, পেঁয়াজ ডাল এগুলি তো আছেই। যে বৈদেশিক মুদ্রা আছে যেটা থেকে আপনার সুতা এবং তুলা ওটি আসে, সুতা তুলাওয়ালারা চায় ভারত থেকে ইম্পোর্ট করার জন্য, কারণ ওখান থেকে সস্তা আনতে পারতেছে। আবার সুতা যারা তৈরি করে আর বলছেন না এটা আনা যাবে না। আবার দেখা গেল সুতা যারা তৈরি করে ওরা পুরা সুতাটা রফিক ভাই, আমরা যে আপনি বলছেন যে আমাদের ভারত নির্ভরতা আছে, এটা কি নির্ভরতা না পারস্পরিক সহযোগিতা? আমরা ভারতের উপর নির্ভর হব কেন? আমরা তো চাইলেই স্বয়ংসম্পূর্ণ হতে পারি। আপনি চাইলে স্বয়ংসম্পূর্ণ হতে পারবেন না। নির্ভরতা বলতে ওরা ঠিক আছে পারস্পরিক ইয়ে আছে, তো পারস্পরিক যদি সম্পর্কের ব্যাপারটা বলেন তাহলে আপনি সারাদিন আপনি ভারতীয় পেঁয়াজ, ভারতীয় ডাল, হ্যাঁ, ভারতীয় চাল খায় আপনি ভারত বিরোধিতার কথা বলেন কেন? তাহলে পারস্পরিক সম্পর্ক যুক্ত হইলো কিভাবে, সম্পর্ক হইলো কিভাবে? তাহলে তো পারস্পরিক সম্পর্ক হইলো না। আর আপনি স্বয়ংসম্পূর্ণ যে ব্যাপারটা বলছেন, আপনি ধরেন আমি একটা কথা বলি, এক সময় বাংলাদেশে পেঁয়াজ এবং রসুন প্রচুর উৎপন্ন হইতো। আমরা দেখলাম তখন ধান চাষ মানুষে কম করছে, ধান চাষও করছে, আবার ওই পাশাপাশি ছোট ছোট ইয়ার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা এগুলি করছে। আদার কথা কোনোদিনই বললেন, আদা হিউজ পরিমাণে আদা ইন্ডিয়া থেকে আছে। এরপরে দেখা গেল বাংলাদেশে যেহেতু আপনার ধানের ক্রাইসিস, মানে বেশি চালের ইয়া হয়, তো সরকার মানে ইয়ার উপরে দিল, বেশি আপনার গুরুত্ব দিল যে আপনার যে চাল উৎপাদনের জন্য, মানে ধান উৎপাদনের ক্ষেত্রে এর জন্য ধানের উৎপাদনের জন্য ইয়ে করা হলো। কৃষি গবেষণায় তখনকার মানে অনেক ইনভেস্ট করার পরে কৃষি অনেক বড় বড় বিজ্ঞানীরা তারা ধানের আধুনিক ইয়ে করছে। ধরুন আমরা দেশের একটা কথা আছে, যেমন আমরা দেশে বলি 1 কাঠা জায়গা মানে 10% 1 কাঠা, মানে 10% 1 কাঠা, 1 কাঠার মধ্যে 8 মণ 7 মণ ধান হয়, 6 মণ ধান হয়। ধানের সাথে ভেরিয়েশন বা আপনার ইয়ে আছে, টাইমের ভেরিয়েশন আছে। বিশেষ বৈশাখ মাসে যে ধানটা উৎপাদন হয় সেটা আপনার 10% জায়গায় 8 মণ ধান হয়। কিন্তু আমরা যখন ছোট দেশ ছিলাম তখন আপনার ধান হইতো আপনার 3 মণ 4 মণ 5 মণ। এরপরে এই কৃষি বিজ্ঞানীরা ওরা আধুনিক আপনার ব্রিড তৈরি করে আবিষ্কার করলো চালের, ধানের, তখন ধানের প্রোডাকশনটা বেড়ে গেল এবং কৃষির যে আপনার আধুনিকায়ন করার কারণে এই উৎপাদনটা বেড়ে গেল। তখন ধানের প্রতি মানুষের আগ্রহ বেড়ে গেল। আর পাট একসময় প্রচুর পরিমাণ পাট উৎপাদন করতো মানুষে। পাটের বেশ কয়েক বছর পাটের খুব মারাত্মক আপনার ইয়া হয়েছে, মানুষের লস হওয়ার কারণে আস্তে আস্তে পাট চাষ ছেড়ে দিছে আছে। আর আস্তে আস্তে পেঁয়াজ, রসুন, আদা এগুলি তো আপনার চাষবাস বেশি মানুষের করে না। এখন দেখেন গ্রামে এত কিন্তু চাষবাস করে না পেঁয়াজ রসুনের। সেক্ষেত্রে আপনার ওই দেশ থেকে আপনার আনতে হয়। মানে এদিক দিয়ে ধানের ইদানিকাল 2 বছর 3 বছর ধরে ধানের উৎপাদনটা কম, মানে মানুষের অনুযায়ী উৎপাদন হয়তো বা আগেরটাই আছে, কিন্তু মানুষ তো বেড়ে গেছে। সেক্ষেত্রে আমাদের দেশের একটা ইয়া হয়, অথবা বছরে এক মাসের জন্য আপনার ক্রাইসিস থাকে। এই ওই এক মাসের যে কতটুকু চাল লাগে সেই চালটা বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। আপনি স্বয়ংসম্পূর্ণ হবেন কারণ জায়গাটা লাগবে, আপনার প্রোডাকশনের জায়গা লাগবে। আপনি চাল উৎপাদন করতে গেলে আপনি পেঁয়াজের মার খাইতেছেন, অন্য আগে সরিষা মার খাইতেছেন, তাহলে সরিষা উৎপাদন না করলে আপনার অন্য দিকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। একটা করতে গেলে আরেকটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা বন্ধ হয়ে যাচ্ছে, আরেকটা বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের দেশে তো কৃষি জমি কম, মানে জায়গা তো কম, মানুষ তো বেশি। জিনিসটা তো মাথায় রাখতে হবে। আপনি যদি তুলা উৎপাদন করেন, তুলা করতে পারবেন, তুলার জায়গাটা কোথায়? কৃষি যেটা বাংলাদেশের উৎপাদন হয়তো খারাপ কি, কিন্তু পুরো কৃষিটাই তো আমাদের অর্থনীতির অংশ না, একটা বড় অংশ। আমাদের গার্মেন্টস, ঔষধ, অন্য সেক্টর গুলো তো আছেই। যাই হোক, আমি যেটা অন্য সেক্টরে আমি জানেন, জি আপনি অন্য সেক্টরে আসতেছেন, আপনার গার্মেন্টস বলছে, আপনি ধরেন আনতে হয় আপনার র মেটেরিয়ালস কথা বলেন। একটু আগে আপনি ঢোকার আগে আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির আপনার ফার্মাসিস্টের মানে ফার্মাসিস্টের সাথে একটা টক শো শুনতেছিলাম। উনি আপনার বড় একটা কোম্পানির আমাদের দেশের যে আমাদের দেশের র মেটেরিয়ালস যে ফার্মাসিউটিক্যালের যে ওষুধের র মেটেরিয়ালস কিছু কিছু কোম্পানি তৈরি করে, তাও স্বল্প পরিমাণে, মানে অল্প অল্প আর কি। অনেক গ্রেডের তো ফার্মাসি আছে আপনার, এমোক্সিসিলিন বলেন, এরিথ্রোমাইসিন বলেন, বিভিন্ন ধরনের আছে। সব তো তৈরি করতে না, ওই ধরনের প্লান্ট বাংলাদেশে এখন পর্যন্ত তৈরি হয় না, তৈরি হচ্ছে।
সুতরাং ওই আমাদের যে র মেটেরিয়ালসটা ম্যাক্সিমামটা ইন্ডিয়া এবং চায়না থেকে আনতে হয়, বুঝছেন? ইন্ডিয়া এবং চায়না থেকে আনতে হয়। অর্থাৎ চায়না আবার ইন্ডিয়াতে আনতে গেলে দামের যখন ভেরিয়েশন হয়, তখন যেখানে একটু কম দামে পায়, ভালো মানেরটা পায়, ওইখান থেকে আনে। তো এই হিসেবে ইন্ডিয়া কাছে হওয়াতে এই দিক দিয়ে দামের একটু কম পড়বে, কারণ আপনার ট্রান্সপোর্ট কস্ট, অন্যান্য ব্যাপারেও আপনার কষ্ট হবে। আর চীনের থেকে আপনার শ্রমিক, চীনের যে আপনার উৎপাদন কস্ট একটু বেশি থাকে, ভারতে উৎপাদন কস্ট কম। সেক্ষেত্রে ভারত থেকে চিপে আপনার নিয়ে আসতে পারে, র মেটেরিয়ালস নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে ভারত থেকে আনে, কারণ ওইখান থেকে র মেটেরিয়ালস আনার পরে বাংলাদেশে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে কিছু আমাদের দেশে তৈরি হয়, বাকি কিছু এক্সপোর্ট হয়। সবটা জিনিসই চিন্তা করবেন, আমাদের দেশে তো এই জিনিসটা তো এখনো হয়নি। যেমন সুতার কথা বলতেছেন, সুতা যেমন হয়েছে, আপনি র মেটেরিয়ালস খুঁজ নিয়ে দেখেন, আপনি বাংলাদেশে অথবা যা মেডিসিন তৈরি হয়, তাহলে হয়তো 10% এর র মেটেরিয়ালস বা 20% এর র মেটেরিয়ালস উৎপাদন হয় না, বাকি 80% বা আরো বেশি হইতে পারে। আমরা যেহেতু এই লাইনটা জানি না, বেশি হইতে পারে যে বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। তার মধ্যে ম্যাক্সিমাম চায়না এবং ইন্ডিয়া থেকে আনে, আর কিছু ইউরোপিয়ান কান্ট্রি থেকে আনে, সেটাও তো খুব কম, কারণ ওই অন্য ধরনের মানে কিছু তো ক্রিটিক্যাল মেডিসিনের র মেটেরিয়ালস আনে। তা আপনি এটা হবে কিভাবে? এটা আপনার একটা সময় দিতে হবে। তো আমি সময়ে, আমাদের দেশে মাত্র গ্রোয়িং সেক্টর, আমাদের দেশটা কত সাল থেকে গ্রোয়িং, ধরেন না বিগত 50 বছর 50 বছর দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আপনি বলবেন কি কত হইলো, আপনি ধরেন 15 বছর 20 বছর ধরে আমাদের দেশটা হলো অর্থনৈতিকভাবে গ্রোয়িং এ গেছে, তখন মাত্র তো শুরু হইলো। এতে গার্মেন্টস দিলেই নাই দেশে, আমাদের চোখের সামনে যেগুলি গার্মেন্টস ইন্ডাস্ট্রি সব ধান ক্ষেত ছিল, আমি নিজের চোখে দেখা যায়, সাভার গাজীপুর যা আছে এগুলি সব ধান ক্ষেত ছিল। ঢাকাতে কিছু গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছিল ওই বিল্ডিং গুলিতে, বাকি সব ধান ক্ষেত ছিল। এগুলো তো গ্রোয়িং হয়েছে, তাই না? এটা সময় লাগবে আপনাকে, সময়ের আগেই যদি আপনি লাপালাপি করেন তাহলে তো হবে না। আপনি একটা জি দেশের রফিক বা ভাই। অন্যান্য দেশের হেল্প নিতে হবে তো, তাই না? জি, আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে আবারও যাচ্ছি, একটু ভিন্ন প্রসঙ্গ আছে। তার আগে দর্শকদের অনুরোধ করব, আমাদের আলোচনা যদি বস্তুনিষ্ঠ মনে হয় চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে যুক্ত থাকুন। রাশেদ হায়দার ভাই, বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের সতর্কতা জারি করেছে। বিশেষ কিছু জায়গা, বিশেষ সিচুয়েশন উল্লেখ করে বলে দিয়েছে যে এইসব পথে যাওয়া যাবে না, এই কাজগুলো করা যাবে না, এইসব জায়গা এড়িয়ে চলতে হবে। এই যে নির্বাচনকে সামনে রেখেই এই সতর্কতাটা, অবশ্যই গোয়েন্দা কোনো তথ্য না থাকলে তো এমন সতর্কতা থাকবার কথা নয়। আসলে কি আমাদের যে নির্বাচনের কথা শোনা যাচ্ছে 12 তারিখ, এই নির্বাচনটা কি খুব বেশি সহিংস হয়ে উঠবে বলে মনে হয়? আপনি মিউট আছেন। মাসুদ ভাই, প্রথম আলো, কালের কণ্ঠ আরো দুই একটা পত্রিকাতে রিপোর্টটা আসছিল যে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে গত 3 দিন আগের যে রিপোর্টটা, এই পর্যন্ত 200 কতজন নিহত হয়েছে। এগুলো সব নির্বাচনী কর্মকাণ্ডে নিহত। কিছু নিউজ আমরা পাইছি, কিছু নিউজ আমরা এড়িয়ে গেছি। খুব হাই থট নিউজ হলে ওইটা হয়তো আমরা পাইছি। আর সংসদ সদস্য প্রার্থী, এরকম প্রার্থীও মারা গেছে অলরেডি 2-3 জন, তা একজন আরেকজনের। অবস্থা তো আসলেই খুবই জটিল। এই অবস্থায় আপনার শুধু ইউকে বা আপনার ইয়ে না, আমেরিকা না, ইউরোপীয় ইউনিয়নও বলছে, আর অনেকগুলো দেশ, ছোটখাটো দেশ, সবাই বলতেছে, মানে সবাই একটা তটস্থ অবস্থায়। যে কারণ হচ্ছে সবার কাছে রিপোর্ট তো সবার কাছে আছে ভাই, যে এইখানে বিশাল একটা কিছু হবে, যেটা খুনাখুনির মতন পরিস্থিতি। আজকে একটা ভিডিও আপনি দেখছেন কিনা জানি না, খুব ভাইরাল। পুলিশ গুলি করতেছে সরাসরি, সরতে বলতেছে, পাবলিকে সরে না, পুলিশ এনে গুলি চালাইতে বাধ্য হয়েছে কোথায় একটা যায় নির্বাচনী সমাবেশে। আবার যায় দেখেন যে একদল এদিক দিয়ে যায়, তো ওই বিরোধী দল, এরা তো সবই ভাই ভাই, এখন তো দুই পার্টি, জামাত আর বিএনপি। জামাত এদিক দিয়ে গেলে বিএনপিও এদিক দিয়ে যায়, মানে একটা এদিক দিয়ে আসে আর একটা এদিকে যায়। মারামারির পরিস্থিতি তো আছেই। এখন শুধু মারামারি না, আরো ব্যাপক কিছু হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে যতটুকু বোঝা যায়, জাতীয় পার্টি কিন্তু নাই এখন, নির্বাচনী মাঠে নাই। শেষ মুহূর্তে জাতীয় পার্টি নির্বাচন বয়কট করবে, এটা শিওর থাকতে পারেন। এদিকে এখন যতটুকু বোঝা যায় তাতে বিএনপিও বয়কট করে ফেলতে পারে। আবার দেখেন গতকাল যেমন যে আমাদের না, সজীব সাহেব, রাশেদ হায়দার ভাই, বিএনপি কেন বয়কট করবে? তারা তো অনেক বড় দল।
না, তারা অনেক বড় দল হইলো, তারা আসলে বুঝা ফেলছে যে এই সরকারের অধীনে নির্বাচন করে তারা জনসমর্থন থাকলেও জিতবে না, কারণ এই সরকার চাইতেছে যে জামাত এবং এনসিপির এই পোলাপাইন এগুলার এই ক্ষমতায় না বসাইতে। এটা আপনি একটু মাথা ঘুরাইলে দেখবেন বিভিন্ন জায়গায়, কারণ হচ্ছে যে এরা সবকিছু এদের নিয়ন্ত্রণে এখন, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক সবকিছু জামাতের নিয়ন্ত্রণে, প্রিসাইডিং অফিসার টফিসার যা হবে সব জামাত নিয়ন্ত্রিত। কারণ সরকারও চাইতেছে হেরাই জিতুক, আর সরকার যে জিতার চাইতে দেখেন বিএনপি সর্বশেষ না, যাই রাশেদ হায়দার ভাই, তার মানে যেটা আপনি বলতে চাচ্ছেন যে সরকারি বিভিন্ন পর্যায়ে জামাতের কথা বলছেন, তাহলে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা আছে নাকি? ইলেকশন ইঞ্জিনিয়ারিং কেন হবে? তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দরকার নেই। ইলেকশন ইঞ্জিনিয়ারিং লাগছে এই যে ব্যালট পেপার পাঠাই দিছিল বিদেশে, সেখান থেকে ভোট হয়ে চলে আসছে না, সব তো হ্যাঁ ভোট আর জামাত পাইছে, তো ভোটের ওই ব্যালটই পাঠানো হয়েছে জামাত নেতাদের বাড়ি বাড়ি। এখন এখানে ইলেকশন ইঞ্জিনিয়ার মানে কি? আপনার দাঁড়াইতেই দিবে না বিএনপি রে, দাঁড়াইতেই দিবে না। এরা করবে কি আপনারা এখন বলি, ফজরের নামাজের পর পর, মানে ফজরের নামাজ এক গ্রুপ পড়বে, দরকারে ওইখানে লাগায় ফজরের নামাজ জামাত করে ফেলাবে। ভোট কেন্দ্রে এরা পুরুষ মহিলা সব জায়গায় আগেই ঢুকা যাবে, নিজেদের ভোটগুলো সুশৃঙ্খল ভাবে দেওয়ার পরে জামাত, এরপরে লাগাবে গ্যাঞ্জাম, এরপর করে ফেলাবে ভোট। রাশেদ হায়দার ভাই, রাশেদ হায়দার লেটেস্ট একটা খবর আছে, সেটা হচ্ছে পাড়ায় পাড়ায় নাকি জামাতে ইসলাম শান্তি কমিটি নামে যুবকদের এই ধরনের কমিটি করছে। এটা নিয়ে বিএনপি কিন্তু কথা বলছে অলরেডি, যে আমরা তো অতীতে 71 সালে এটা এই ধরনের শান্তি কমিটির মুখোমুখি আমরা হয়েছিলাম। তা বিএনপি কি বললো না বললে সেটা হচ্ছে পরের কথা। বিএনপি বুঝে নাই কেন, এখনো কেন ওনারা বুঝতেছেন না যে ওনাদের করার কিছুই নেই, ওনারা কোনো ক্ষমতা নেই। বিএনপি এখনো বুঝতেছে না, কারণ হচ্ছে মানুষ আপনার টাইনও নামাইতে পারবে না, বিএনপি টাইনও বিল্ডিং থেকে নামাইয়ে নিয়ে যেতে পারবে না মানুষকে ভোট কেন্দ্রে, কারণ সবাই চিন্তা করছে ভাই কি দরকার এই মারামারি গ্যাঞ্জামের ভিতরে। আর সে জায়গায় যে বললাম যে আপনার ইলেকশন, যে সকাল থেকে 10টা পর্যন্ত, 10টা 11টা পর্যন্ত আপনাদের জামাত ছাড়া আর কাউকে ভোট কেন্দ্রে ঢুকতেই দিবে না, কাজে এত বেশি লোক জামাতের সব জায়গায় থাকবে যেমন আর কেউ চান্সই পাবে না, লাইনে পিছিয়ে করে যাবেন। তো কাজে একমাত্র জামাতই পারবে ফজরের নামাজের আগে ওইটা সব ভোট কেন্দ্রে যায় লাইন ধরার, এটা জামাত ছাড়া আর কারো দ্বারা সম্ভব না। আর কারো ওই ইয়ে নাই, ইন্টেনশন নেই, মহিলাগুলো সেম এদের। এরপরে 11টার পর থেকে করবে কি জানেন, 11টার পর থেকে ওরা একটা ভোট দিতে ধরেন আপনার সর্বোচ্চ এইবার ভোট দিতে 4 মিনিট লাগবে, নর্মালি যদি 2 মিনিট লাগতো এইবার লাগবে 4 মিনিট, কারণ হচ্ছে যে হানা ভোটের একটা ইয়ে আছে, তো এই 4 মিনিটটা এরা করে ফেলবে 10 মিনিট। বেশি লাগবে রাশেদ হায়দার ভাই, 4 মিনিটের অনেক বেশি লাগে, কারণ ভেরিফাই করতে হয়, তারপরে ব্যালট দিতে হয়, স্বাক্ষর করতে হয়, সিল মারতে হয়, অনেক টাইম লাগে। আপনারা কমন হিসাব বুঝাচ্ছি। তো এখন 4 মিনিটের জায়গায় যদি 10 মিনিট লাগিয়া যায়, তাহলে 1 ঘন্টাতে 6 ভোট, 8 ঘন্টাতে 48 ভোট, 8 ঘন্টার মধ্যে 4 ঘন্টা তো আগে জামাতের লোকজন খাইয়া ফেলাইছে, এরপরের 4 ঘন্টা, এখন এরপরের 4 ঘন্টাতে যদি আপনার 24 ভোট হয়, এই 24 ভোটও তো দিতে পারবেন না তো আপনি, তাহলে 24 একটা বুথে যদি 1000 ভোট থাকে, সেইখানে আপনি 4 ঘন্টাতে মাত্র 24টা ভোট কাস্টিং করাইতে পারবেন। তার আগেই দেখবেন যে 300 350 ভোট তো জামাতের কাস্টিং হয়েই গেছে, হেরা তো করাই ফেলছে। বাকি এরপরে এখন ঘোষণা দেওয়ার সময় ওরা তো আগেই বলে দিছে যে এবার ঘোষণা তাড়াতাড়ি হবে না, ভোট গণনা পরে ঘোষণা দিবে। ঘোষণা যদি জামাত যদি 30 ভোট পায়, সেখানে বলে দিবে জামাত 300, বিএনপি 600 পাইলে কয়ে দিলে যে 60টা, অসুবিধা তো নাই। সুতরাং এইটা বিএনপি এখন বুঝতেছে। সম্ভব বিএনপি কি এটাকে সহজে ছেড়ে দিবে? তাহলে তো একটা রণক্ষেত্র হয়ে যাবে, পরিস্থিতি সহজে না ছেড়ে দেওয়া বিএনপি করবে কি দেখেন, বিএনপি পারতেছে না বিদায় গত পরশুদিন সম্ভবত একটা জনসভায় তারেক জিয়া বললেন যে এই হাতে ভোট দেন। এরপরে বিএনপির আরেকটা নেতা আছে কি জানি নাম, একটু দাঁড়িয়ে আছে, হেরে দেখলাম যে আজকে একটা ভিডিওতে সে বলতেছে বিশেষ কারণে বিশেষ চাপে পড়ে আমরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছি। হেরা এতদিন বিএনপি বলছে হ্যাঁ না ভোটের ব্যাপারে হেরা কোনো প্রচার চালাবে না, এটা পাবলিকের ম্যাটার, পাবলিক ম্যাটার। এখন বিষয়টা না বিস্ময়কর, এই যে বললেন
বিএনপি চাপের কথাটা, বিষয়টা আমার কাছে বিস্ময়কর মনে হয়। এই মুহূর্তে আওয়ামী লীগের অ্যাবসেন্টে বিএনপি হচ্ছে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশের। এই দল যদি চাপে পড়ে তাহলে এই সিচুয়েশনে আওয়ামী লীগের অ্যাবসেন্টে তারা এখানে চাপে পড়বে কেন? আওয়ামী লীগ থাকলে চাপের এখানে কথাটা আমরা ব্যাপারটা হচ্ছে মেনে কি নিই। জানেন, ওই আপনার একটা জায়গায় কোনো গাছ নাই, তো হঠাৎ করে এক গ্রুপ আবিষ্কার করলে একটা ভেরন বৃক্ষ উঠছে, ছোট একটা ভেরন বৃক্ষ। এইটা দেখে তো ওরা তো আর কোনো বড় বড় গাছ দেখে না, আমি মতো যে বট গাছ কাঁঠাল গাছ এগুলো দেখে নাই। এরা মনে হচ্ছে ওরে বাপরে ভেরন বৃক্ষই বড় বৃক্ষ। তো বিএনপির অবস্থা হচ্ছে ওই রকম, বিএনপি হচ্ছে ভেরন বৃক্ষ। মানে বাঘ যেহেতু নাই, এখন ওনারাই নিজেদের বাঘ ভাবতেছে, কিন্তু আসলে তো ওনারা কিছুই না। তারেক নিজেও বুঝতেছে যে আসলে তার দ্বারা এই দল আর চালায় নেওয়া সম্ভব না, এটা তারেক নিজেও বুঝে। জি, সুতরাং রাশেদ বিএনপি হায়দার যত ভাই, বড় দলই হোক, রাশেদ হায়দার ভাই যে বললেন যে বিএনপি ভোট বর্জনও করতে পারে, এই সিচুয়েশনের কারণে নাকি অন্য কারণ? এইসব সিচুয়েশনের কারণে। এবং সেটা ঘটবে আপনার 7-8 তারিখের ভেতরে। দেখেন, যারা নির্বাচন করবে না, আজকে যেমন আপনি যে শফিকুর রহমানের অবস্থা দেখছেন গতকাল, সে লেখছে কর্মজীবী মহিলারা প্রতিটা, যেখানে বাংলাদেশের ইকোনমির 60% কন্ট্রোল করে মহিলারা, এই আমাদের গার্মেন্টস শ্রমিক ভাই বোনগুলো, তাদের পতিতা বলে শফিক। আবার কি বলে পরে, যে না আমার ইয়ে হ্যাক হয়ে গেছিল, কোনটা আমার ফেসবুক না টুইটার জানি হ্যাক হয়ে গেছে, ওইখানে হ্যাক করে হ্যাকাররা এটা লেখছে, এখন আমরা উদ্ধার করছি। উনি লেখাটা লেখা যেই না পোলাপাইন স্ক্রিনশট নিয়ে ফেলাইছে, কাউকে পাইছে গেছে, এরপর উনি আবার উদ্ধার করে ফেলাইছে। 9 ঘন্টা পরে, 9 ঘন্টা হ্যাঁ, পরে এই বিবৃতি দিয়েছে। 9 ঘন্টা পরে বিবৃতিটা দিয়েছে। এই কারণে অনেকেই সন্দেহ করেন যে আপনি 10 মিনিট পরে বা 1 ঘন্টা পরে বিবৃতি দিলেন না কেন? 9 ঘন্টা পরে উনি বিবৃতি দিতে হবে কেন? ওনার এই অ্যাকাউন্টে লক্ষ লক্ষ শিবিরের পোলাপাইন আছে না, জামাতের পোলাপাইন আছে না, হেরাই তো কওয়া উচিত ছিল আমাদের হুজুরের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। আমরা কি করি, এই যে আমরা কেউ কারো অ্যাকাউন্ট যদি হ্যাক হয়, আমরা সাথে সাথে বলি না যে ভাই আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, প্লিজ আপনারা মাইন্ড করেন না, কেউ কোনো টাকা পয়সা চাইলে দিয়েন না। সেটা কইলেন না কেন সাথে সাথে উইদিন 10 মিনিট? যখন সারা দেশে ওনার এই কথা নিয়ে যখন কাউ বাচ্চা, তখন আইসা কইলেন যে না আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিল, আমি এখন উদ্ধার করছি। মানে মুনাফিকের যে কিছু নমুনা, এটা একমাত্র জামাত শিবির না দেখলে কেউ বুঝবেন না যে মুনাফিক কত প্রকার ও কি কি। জি, রাশেদ হায়দার ভাই, রফিক ভাইয়ের কাছে একটু আসি। রফিক ভাই, এতদিন বিএনপি মানে হ্যাঁ এবং না কোনোটাতেই ছিল না বিএনপির হাইকমান্ড, কিন্তু তৃণমূল নায়ের পক্ষেই ছিল, বা গুরুত্বপূর্ণ ছাত্র নেতারা যুব নেতারাও কিন্তু এরকম আমরা দেখেছি যে নায়ের পক্ষে তারা কথা বলছিল। আবার বিএনপির দায়িত্বশীল নেতারা বলছিলেন যে হ্যাঁ না ভোট জনগণের, তারা কিসে দিবে তাদের দায়িত্ব, এই হ্যাঁ না ভোটের প্রচার বা পক্ষে বিপক্ষে থাকার দায়িত্ব বিএনপির না। কিন্তু এতদিন পরে হঠাৎ এসে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি হ্যাঁতে ভোট দেওয়ার জন্য তার ভোটারদের বললেন। এটা কি চাপে পড়ে নাকি এটা কোনো ভোটের কোনো কৌশল হতে পারে? আপনার কি মনে হয়? ধন্যবাদ মাসুদ ভাই। দেখেন, আমি এতদিন ভাবতাম যে মির্জা ফখরুল সাহেব দেখলেন আপনার এই 16-17 বছর যে আন্দোলন করলো উনি, ওনার নেতৃত্বে আন্দোলন হয়েছে, তারেক জিয়া সাহেব এই দেশে ছিলেন না তখন। ফখরুল সাহেব এক এক সময় এক কথা বলতো। ফখরুল সাহেবের উনি খুব ভদ্রলোক মানুষ, খুবই ভালো, সবাই পছন্দ করে, আমি ব্যক্তিগত পছন্দ করি খুব। আপনার যেহেতু প্রফেসর মানুষ, উনি খুব সুন্দর বক্তব্য দেয়, কোনো বাজে বক্তব্য দেয় না। তা আমি তখন মনে করতাম যে উনি এইভাবে কথা বলে এক এক সময় পাবলিকও এটা নিয়ে অনেক করছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের তাকে নিয়ে ট্রল করা হইতো যে উনি এক এক সময় কথা বলে, মানে কোনো ডিসিশনে এককভাবে স্থির থাকতে পারে না। এরপরে যখন তারেক জিয়া সাহেব এদিকে এই দেশে যখন আসলো, তো আমি খুবই আশাবাদী হলাম যে হয়তোবা এবার বিএনপি একটা স্ট্যান্ড নিবে শক্ত, এবং ওনাকে যেভাবে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হলো, লাখ লাখ লোক আইসা, সেক্ষেত্রে আমরা খুবই একটা আশাবাদী ছিলাম। আমি বিশেষ করে আশাবাদী ছিলাম যে হয়তো একটা সুন্দর একটা ইয়াতে যাবে। আওয়ামী লীগ যেহেতু নাই, স্বাধীনতার পক্ষের যতটুকুই তারা স্বাধীনতাকে ধারণ করে,
এখন একটা স্বাধীনতার পক্ষে যদি দল আসে, তা আমরা স্বাধীনতার পক্ষের লোক কিছুটা হলো আপনার পাবো, স্বস্তি বোধ করবো। এই কিছুদিন যাইতে যাইতে না যাইতে যেতে বিএনপির বিভিন্ন লিডাররা বিভিন্ন সময় বললো, এই যে আপনার কথাগুলি বললেন, কেউ বললো যে আপনার এই জনগণের ব্যাপার, জনগণ কি বল মানে হাঁটতে দিবে না নাটে দিবে, এটা আমাদের ব্যাপার না। এরপরে জামাতে ইসলামের এটা দিকে তুমুল আসতেছে, এনসিবির ছেলেরা, জামাতের বি টিম যারা, এনসিবি তো আসলে জামাতের শিবিরেরই একটা পার্ট, এখন এনসিবি তৈরি করছে। ওরা যখন চাপ সৃষ্টি করলো তখন উনি আবার বললো যে হার মধ্যে আসবে। আসলে উনি আসলে আমি এতদিন আমি ভাবছিলাম যে মির্জা ফখরুল সাহেবের যা বক্তব্য, তো ওনার নিজের বক্তব্য, আসলে বক্তব্যগুলি আমাদের যে তারেক জিয়া সাহেব যা বলে দিত সেইগুলি উনি বলতো। এখন এটা প্রমাণ হলো, তার মানে তারেক জিয়া সাহেব আসলে এখনো সঠিক ডিসিশন নিতে পারে না, কখন কিটা করতে হবে সেটা নিয়ে এখন তার মানে এখনো তার হয়নি, মানে একটা বক্তব্য যে থাকা, আপনার স্ট্যান্ড থাকা যে না এটাই সঠিক, এটাই আমরা করব, এটা ঠিক করতে পারতেছে না। উনি আসলে মানে ক্ষমতাটাই বেশি দেখতেছে, যে ক্ষমতা যাওয়ার জন্য, যে ক্ষমতা আমরা যদি বর্তমান সরকার যেভাবে বলে সেভাবে যদি আমরা কথা বলি, ওইভাবেই আমরা তাহলে ইলেকশনটা হয়ে গেলেই আমরা পার করে যাবো। কিন্তু বেসিক্যালি বাস্তবতা ভিন্ন হয়ে গেছে। আমি একটা আগেই কথা বলতাম অনেকদিন আগে, যে বিএনপি যারা করে, তারা বিএনপি যারা স্বাধীনতার পক্ষের যে শক্তিটা, সেটা তারা কোনো কোনো মানে করতে পারে না, আপনার কোনো ডিসিশন নিতে পারে না। আর স্বাধীনতার বিপক্ষের একটা শক্তি বিএনপিতে আইসা ঢুকছে, যেটা স্বাধীনতার বিপক্ষের ছিল, ওরা অরিজিনালি জামাত ছিল, কিন্তু বিএনপির সাতার থলে থাকে ওরা টিকে ছিল এতদিন। এখন যেহেতু জামাতের পজিশন অনেকটা ভালোর দিকে, ওরা আস্তে আস্তে জামাতের দিকে চলে গেছে। এখন আপনি দেখেন, এই গত 2-3 দিনে দেখবেন বিভিন্ন জায়গায় আমরা সবাই দেখতেছি যে বিএনপি কমাতে যাবে, বিএনপি কমা যাবে, কিন্তু ওরা করতেছে কি, বিএনপির বিভিন্ন কমিটির লোক, বিশেষ করে ওই দিন শরীয়তপুরে না কোথায় জেনে দেখলাম 150 জন নেতাকর্মী বিএনপি কমিটি থেকে পদত্যাগ করছে, পদত্যাগ করে 2 ঘন্টা পরে জামাতের মাঝে জয়েন করছে। এবং বিভিন্ন জায়গায় এরকম হয়েছে। আরেকটা ছেলে কোথায় থেকে দিলাম, যে ছাত্রদলের এক সভাপতি না কি সেক্রেটারি, কোন জায়গায় কোন উপজেলার, সে পদত্যাগ করছে, করে আবার জামাতে জয়েন করছে। তার মানে কি বিএনপির মধ্যে যে জামাতের যে গুপ্ত বাহিনী ছিল, ঘাতক গুপ্ত বাহিনী ছিল, সেটা এখন প্রকাশ হয়ে গেছে, প্রকাশ হয়ে যাচ্ছে। আমি আরেকটা আজকের একটা অভিজ্ঞতা দিই। আমি একটা ফার্মে গেছিলাম আজকে, পোল্ট্রি ফার্মের। এই ওই যে কর্মচারী যে লোকটা, এই কর্মচারীটা হলো আপনার খুব সরল সোজা মানুষ, তবে বিএনপির প্রতি একটি তার দুর্বলতা আছে। তো ও আমার সাথে সবকিছু খুলে বলে, আমি যে উনি এবার যে জামাতের পক্ষে ডাইরেক্ট কথা বলে এখন। আজকে আমাকে বলতেছে, দেখেন ভাই, উনি এতদিন করছে বিএনপি, এখন জামাতের কথা বলে, এখন আমারে বলতেছে জামাত ইসলামটা ভোট দেওয়ার জন্য আর হার মাদে ভোট দেওয়ার জন্য। হা এবং না ভোটটা কি, এটা সে বুঝতে পারতেছে না, আর ওটা তো বুঝছি। তা আমি বললাম যে হা না কি বুঝেন না, কর না, তাহলে কিভাবে ভোট দিবে? তো কলে এইটাই তো বুঝতেছি না। পরে বললাম যে না, ওই আপনি ইয়ার মধ্যে ভোট দিয়ে দেন, এটার মধ্যে ভোট দেন বা ওইটার মধ্যে ভোট দিন, আমি বলছি। তো উনি বলতেছে, দেখেন এতদিন উনি বিএনপি করছে, এখন আমার জামাতের কথা বলছে, জামাতে। তার মানে কি, ওরা ফুল ফ্যামিলিটাই আমার জামাতের লোক ছিল, ওই সময় আগে বিএনপির কথা বলে তারা চলছে সমাজে, কিন্তু ভোট এখন কিন্তু জামাতের দিবে। এরকম বিভিন্ন জায়গায় এরকম ঘটনা করতেছে। আমি তো সবসময় বলতাম যে বিএনপির একটা বড় একটা অংশ, যেমন আজিজ ভাই আগে যে সাংবাদিক আজিজ ভাই এতদিন বলতো যে 10% গুপ্ত জামাত আছে। ওই দিন একটা সাক্ষাৎকার বলছে যে 20% গুপ্ত জামাত, বিএনপির যা ভোট আছে 20% গুপ্ত জামাত আছে। তখন 20% বিএনপির যদি ভোট যদি চলে যায় জামাতের কাছে 30%, তাহলে বিএনপি আপনার জামাতের তো এমনি একটা ভোট আছে, তাহলে বিএনপির অবস্থা জিরো হয়ে যাবে না, কঠিন হয়ে যাবে না? সেই ক্ষেত্রে বিএনপি একটা খুব চাপের মধ্যে আছে। এই জন্য আমাদের এটা ওনারা বুঝতেছে যে কি হচ্ছে, বিএনপির যারা নেতৃত্ব বুঝতেছে যে যারা এক সময় তাদের নিয়ে কাজ করতো, ওনারা প্রকাশ্যে বলতেছে যে আমাদের সাথে ঘুরছে, আমাদের সাথে থাকছে, এখন ওরা জামাতের মিছিল মিটিং করে, ওরাও নিজেরা একটা যেহেতু সব সারা বাংলাদেশই তো তাদের প্রতিনিধি কাজ করতেছে, তো যে বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে না তাদের হাতে, যে আমাদের তো এই লোক ছিল জামাত, বিএনপি এখন তো জামাতে চলে গেছে, কমিটির লোকরা পদত্যাগ করে জামাতে চলে গেছে, তাহলে বুঝতেছেন জিনিসটা কি হয়েছে?
বিএনপি এতদিন মনে করছিল যে আওয়ামী লীগ নাই, পুরা আমরা এই নিয়ে নিব। এখন দেখা গেল চিত্রটা ভিন্ন হয়ে গেছে। এই যে রাশিদ ভাই যে বললো যে বিএনপি বর্জন করতে পারে, অস্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছু না। আপনি মনে রাখেন, আপনি ভোটে যদি আপনার 12 তারিখ ভোট হয়, এর মধ্যে 10 তারিখ এরকম হইতে পারে যে আমরা ভোট বর্জন করলাম। কারণ বিএনপির প্রশাসনের প্রত্যেকটা জায়গায় এই যে যে মানে বিসি বলে প্রত্যেকটা ডিসি এসপি যা সব দেখবেন আপনি, সব জামাতপন্থীর লোক। বিএনপি এত মনে হচ্ছে যে বিএনপির লোকেরা, কিন্তু আসলে বিএনপির লোক না, ওরা আসলে গুপ্ত জামাত। সব জায়গায় ওরা জামাতের কিন্তু পয়েন্ট জায়গা বসায় দিছে। এবং এই জন্য তারেক জিয়া সাহেব এই আয়সা এতদিন পরে আয়সা বললো যে হ্যাঁ, এটা নিয়ে আবার সমালোচনা, প্রচুর সমালোচনা শুরু হয়েছে। কারণ জামাত কি না পারে সেটা তো আপনি বুঝতেছেন, আপনার জীবনে তো বুঝতেন, আমি তো আরো বেশি বুঝতে পারছি জামাতরা কি করতে না পারে, কি ধরনের ঘটনা ঘটাইতে পারে সবই। যে আজকে রাশেদ ভাই তো উঠাই ফেললো যে শফিক সাহেবের ঘটনা, 9 ঘন্টা আগে তার আইডি হ্যাক হয়েছে, অফিসিয়াল আইডি, এটা ডাক্তার সঙ্গে অফিসিয়াল আইডি। তার মানে কি, হ্যাক হওয়ার সাথে সাথে তো তাদের তো বহুত আপনার বট বাহিনীর আইডি আছে, যারা আইটি এক্সপার্ট। জামাতের ছেলেরা দেখেন আপনি, না ওইটা তো যে ওনার যে আইডি, ওই আইডি গুলো চালানোর জন্য এক্সপার্ট নিয়োগ করা আছে। উনি যেটাই তো আমি বলছি, চালানোর মতো আমি সময় তাদের বলছি আছে? আপনি শুনেন, এক্সপার্ট এবং যত যারা আইডি না, ওরা হ্যাক হয় খুবই বিশ্বস্ত এবং খুবই দক্ষ খুবই এক্সপার্ট। এক্সপার্টরা হ্যাঁ ওই আইডি গুলো চালায়। হ্যাঁ, আমি তো বললাম এই যে বাংলাদেশে যদি মনে করেন, যদি ধরেন আপনি ধরি 100 সাধারণ মানুষ বা সবার মিলে রাজনীতি 100 আইডি হ্যাক হয়েছে, তার মধ্যে 90% আইডি হ্যাক করেলো জামাতের ছেলেরা। তাদের আইডি হ্যাক হয়ে গেছে গা 9 ঘন্টা পরে কেন হ্যাক করে? তারা তো এত গুরুত্বপূর্ণ ব্যক্তি, উনি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি, তাই না? উনার আইডি হ্যাক হয়ে সাথে সাথে তো পুলিশকে ইনফর্ম করবে যে আমার আইডি হ্যাক হয়ে গেছে গা, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে সাথে বলবো যে ওনার আইডি হ্যাক হয়েছে, সুতরাং এই কথাগুলি, এই কোন ধরনের দায়িত্ব আমরা নিব না। তো 9 ঘন্টা পরে, ইয়ার আগে মানে আইডিটার জন্য ইয়া হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার কথার বক্তব্য আসছে। প্রথম জুলকারনাইন শাহিন নাকি এটা ইয়া করছে, ওই যে আল জিজার ইয়ার লোক, উনি এটা প্রথম এটা ইয়ে করছে। আমি এটা দেখছি, দেখার পরে আমি এটা গুরুত্ব দিই না, কারণ ওনার অনেক কথা আমি মানে গুরুত্ব দিই না, উনি অনেক মিথ্যা মানে ইয়া ছড়ায়। এই জন্য আমি ফাইনাল হয়ে জন্য সারাদিন অপেক্ষা করছি। এরপরে এসে দেখলাম না, বিভিন্ন মিডিয়াতে এটা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আচ্ছা, এখন উনি বলতেছে যে এটা হলো হ্যাক হয়েছে। হ্যাক হলে তো এত 9 ঘন্টা কেন? তাহলে তো আপনার বিবৃতি দেন ফেসবুকে আইডিতে, আপনাদের হাজার হাজার বাহিনী আছে আইডি, আপনারা একজনের 20টা 30টা আইডি আপনার চালায়, এক একজনের জামাতের ছেলেরা। দেখেন না আপনি ওই যখন কথা বলেন তখন দেখবেন কত ধরনের গালাগালি করে, ওদের মুখের ভাষা, ওরা ইসলাম নাকি প্রচার করবে, ইসলাম প্রচার করে, ইসলাম রাষ্ট্র কায়েম করবে, আর মানুষকে কিভাবে গালাগালি, অশ্লীল ভাষা, অশ্রাব্য ভাষায় গালাগালি করে, মা বাবা তুলে গালাগালি করে। অন্য কোন দলের ছেলেরা কিন্তু এগুলি এরকম গালাগালি করে না, ওরা স্পষ্ট বোঝা যায় ওরা কি ধরনের গালাগালি করে, মানে ওরা পারে না এরকম কোনো জিনিস নাই। এখন যেহেতু ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ওইটা নিয়ে মিটিং করতেছে, এখন ওরা মাথা গরম হয়েছে। এখন ঢাকা ইউনিভার্সিটি যে ওই যে মুনামি ম্যাম নাকি, উনি আবার এক সময় কিন্তু আপনার ইয়া ছিল, বিএনপি পন্থী ইয়া ছিল, আপনার কি না বলে টিচার। এখন দেখা গেল উনি আসলে দেখলো জামাতপন্থী টিচার। প্রত্যেকটা জায়গাতে এরকম জামাতপন্থী বেরিয়ে আসতেছে বিএনপির ভিতর থেকে। বিএনপি এইখানে এই জন্যই আপনি বললাম যে যদি এরকম হতে আপনার যদি জামাত কনফার্ম না হয় যে পাশ করতে পারবে না, জামাতেও দেখলো আপনার গন্ডগোল করে নির্বাচনী বন্ডল করে, কারণ তাদের হাতে এলো ক্ষমতা। এনসিপি আর জামাত এদের এই দুই গ্রুপের কাছে হলো ওদের ক্ষমতা। ওরা যদি পাশ না করার নিশ্চিত থাকে তাহলে আপনার, আর যদি নির্বাচন কমপ্লিট হয়ে যায় আপনি দেখবেন জামাত্রী ক্ষমতা নিয়ে নিবে। বর্তমান সিচুয়েশন এটি আসতেছে, যেভাবে নিবা, এরপরে কি হবে না হবে এটার পরবর্তী অবস্থায় হবে দেশে, এটা তো আর কিছু নাই দেশে। আর এখন যা হইতেছে, নির্বাচন হয়ে গেল আমরা যে শান্তি পাবেন, চিনেন, নির্বাচন হয়ে গেল যে আপনি শান্তি অপেক্ষা করতেছে, অসম্ভব। নির্বাচনের পরে আর ভয়াবহ বিশৃঙ্খলা দেখতে পারবেন, ভয়াবহ বিশৃঙ্খলা, কারণ বিভিন্ন ধরনের প্রোগ্রাম চালু করতেছে, জামাত বিভিন্ন ধরনের প্রোগ্রাম চালু করতেছে। শুধু অপেক্ষা করেন কি হয়। ধন্যবাদ। জি রফিক ভাই, রাশেদ হায়দার ভাই, আজ দেখলাম বিএনপি অভিযোগ করেছে যে ভোটার মাইগ্রেশন, অর্থাৎ প্রচুর পরিমাণ ভোটার মাইগ্রেশন, যেখানে একটা এই প্লট নাম্বারে সেখানে হয়তো 5 জন আছে, 5 জন বাসিন্দা থাকতে পারে, সেখানে 25-30 জন
কোথাও 60-70, কোথাও 100-150 মানুষেরও একটা হোল্ডিং নাম্বারে ভোটার করেছে। মানে এক এলাকার ভোটার অন্য এলাকায় মাইগ্রেশন হয়েছে প্রচুর পরিমাণে, যেটা নিয়ে বিএনপি আজকে অভিযোগ করেছে নির্বাচন কমিশনের, তারা তথ্য চেয়েছে। ঠিক আছে, তো এই যে মাইগ্রেশনের বিষয়টা, হঠাৎ এই এত মাইগ্রেশন তো হবেই, কিন্তু এই যে ব্যাপক মাইগ্রেশনটা কি কোনো কি বলে এটারে পরিকল্পনার অংশ নির্বাচনে? রাশেদ হায়দার ভাই, মাসুদ ভাই, আপনার টক শোতে আমি প্রায় 1.5 মাস আগে এই কথাগুলো বলছিলাম। আমার নিজের ইউটিউবে কন্টেন্ট করা আছে। আমি কেন, বহু রথী মহারথী ইউটিউবার, আমি নাম ধরে বলতে পারবো, আরো 1.5 মাস আগেই এই কথা বলছে, যখন ওই যে ঠিকানা পরিবর্তনের একটা সময় দিছিল না নির্বাচন তফসিল ঘোষণার আগে, ওই সময় জামাত যেমন ঢাকা সিটির 20টা, চট্টগ্রামের সবগুলো, রাজশাহী, খুলনা, ওরা বাইচা টোটাল 170টা আসনের উপরে এই কাজ করছে। তেমন বলতাম যে 170টা আসন কিভাবে কি, যেই সব আসনগুলোতে ওরা সেকেন্ড প্রতিদ্বন্দ্বী বিএনপির সাথে, ওরা জানে যে আওয়ামী লীগের ভোট কোথাও যাবে না, তাহলে বিএনপির ভোট এবং জামাতের ভোট, এই দুই ভোটে যেখানে 2-4-5 হাজার করে ডিফারেন্স আছে, ওইসব জায়গায় অন্য অঞ্চল যেখানে ওরা ব্যাপক ভোটে ডিফিট খায়, ওইসব অঞ্চল থেকে এই লোকগুলোকে এইখানে আনছে। তো ওই যে আপনি কিছুক্ষণ আগে একটা বলছিলেন যে ফজরের আজানের আগে নির্বাচনী কেন্দ্রে যায় লাইন ধরার ক্ষমতা যেমন জামাতার আছে, ঠিক এই কর্মী বাহিনী এগুলোরও আছে। এরা এখানে নিয়ে আসছে, ঢাকা শহরে নিয়ে আসছে। এক্সাম্পল, ঢাকা 8-এ ওরা দেখলো যে ওরা 10,000 ভোটে ডিফিট খাবে, সারা বাংলাদেশ থেকে বেঁচে 10,000 লোক এইখানে আইনা দিছে। এই 10,000 লোক কিন্তু নির্বাচনের আগের দিন এই জায়গায় ঢুকে যাবে, বিভিন্ন হোটেল মোটেলে থাকবে। ওরা ভোরে ভোরে যাইয়া নিজেদের নাম ঠিক সবই আছে, ওকে সব ঠিক, যায় ভোটটা দিয়ে আসবে। এরা এই কাজটা করছে। এছাড়াও যেমন ওরা নিজেরা স্ট্রাইকিং ফোর্স করছে, এটা আমি ওই দিনও আপনার এখানে বলছিলাম যে ওরা প্রতি 3টা কেন্দ্রের জন্য 10 জন ছেলেকে দায়িত্ব দিছে, অ্যাজ ইফ আপনার সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্সের মতো। তার যে কোনো মুহূর্তে যে কোনো কেন্দ্রে যায় ওরা দখল নিতে পারবে, ওই পরিমাণ সুসজ্জিত অবস্থায় রাখছে ওরা। স্ট্যান্ড বাই ওদের প্রায় 20,000 কর্মী স্ট্যান্ড বাই রাখা হয়েছে, এবং এদেরকে গত 1.5 বছর ধরে পুরা সেনা ট্রেনিং দেওয়া হয়েছে। মানে আপনার সেনাবাহিনীর এমন এমন ট্রেনিং গুলো দেওয়া হয়েছে যাতে, মানে ধরেন আপনার যে কোনো একটা সেনা ক্যাম্প ওরা দখল করে রাখতে পারবে 8-10 ঘন্টা, যদি একমাত্র বিমান হামলা না হয়। তো ওইভাবে ট্রেনিং দিতে বিএনপি আজকে বুঝে কেন? এই যে 2 মাস আগের থেকে যে আমরা কইতেছিলাম যে এই যে জামাত এই কাম করতেছে, তখনও বিএনপির বোধোদয় হয় না, ওনারা মনে হয় ধর এগুলো করলেই কি হবে। কিন্তু এখন বুঝতেছে যে অবস্থা তো খারাপ, কারণ এখন বুঝা যাচ্ছে। তো ওনারা এটা আমার ইয়ে হয় কি জানেন, এই বিএনপির অবস্থা দেখে আমার একটা গল্প মনে পড়ে। ব্যাং আর সাপ এক বিলে থাকতো। তো সাপ একদিন এসে আগে কইতেছে এই ব্যাঙেরে, তো বেটা তুই যদি আমার দোস্ত না হইতি তাহলে তোর আমি লেজ দিয়ে একবারে দিয়া মাইরা ফেলাইতাম। তো ব্যাং গুলো কেন, কয়ে তুই লাফাই লাফাই হাঁটস কেন। ব্যাং খুব মাইন্ড করছে যে শালার এই অবস্থা, আমার এইভাবে বেজ্জিতি করলো। 4 দিন পরে দেখে যে সাপ রাস্তার মধ্যে লম্বা হইয়া শুয়ে রইছে। তো ও যায় ডাকে, উঠে না উঠে না, কতক্ষণ পরে দেখে জমা সাপের তো ডইলে দিয়া গেছে ট্রাকে। তখন ব্যাংক কইলো যে আইরে দোস্ত সোজা তো হইলি, তবে মরিয়া সোজা হইলি। তো বিএনপি বুঝলো তো বুঝলো, সব হারাইয়া বুঝলো, তবে এখনো বুঝার বাকি আছে, আরো কয়েকদিন পরে বুঝবো। ওদের এখনো বুঝার শেষ হয় নাই। জি রাশেদ হায়দার ভাই, রফিক ভাই, আমরা শেষ করব 2-3 মিনিটে যদি বলেন। যেগুলো বললেন রাশেদ হায়দার ভাই, যেটা বললো বা আমরা যেটা দেখলাম, বিএনপিও শেষ মুহূর্তে এসে যে বিষয়গুলো অনুধাবন করছে, তার মানে জামাতে ইসলাম সুপরিকল্পিত সুশৃঙ্খল ভাবে ব্যাপক প্রস্তুতি নিয়ে তারা নির্বাচনের মাঠে অলরেডি অবস্থান করছে। সেই ধরনের কৌশলী কোনো প্রস্তুতি বিএনপির আছে কিনা দৃশ্যমান চোখে পড়েনি। বরঞ্চ বিএনপি, এত বড় বিএনপির দল, সেখানে আপনারা বলছেন চাপে পড়ে হেঁটে গেছে, আপনারা বলছেন তারা বেশ চাপে আছে, প্রশাসনে জামাতের লোক, এই নানা এগুলো তো চাপ। প্রশ্ন হচ্ছে এই যে আরেকটা বিষয় যেটা আলোচিত হয়নি বা আপনারা বলেননি,
অনেক হয়তো আগে বলেছেন, আজকে আবার আমাদের দর্শকের কমেন্টের কারণেই বলছি, স্মরণ করিয়ে দিচ্ছে কমেন্টে দর্শক যে আহ, জামাতে ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করছে। বাংলাদেশের ধর্মপ্রাণ যে মুসলিম তারা কিন্তু খুবই ধর্মের প্রতি খুব সেনসিটিভ, সফট কর্নার। তাদেরকে কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা অস্ত্র ভোটের বাজারে। তো এই যে বিএনপির কাছে কিন্তু এই অস্ত্রটা কিন্তু নেই। তো সেই হিসাবে এটা কি খুব প্রভাব পড়বে বলে মনে হয় না রফিক ভাই? সংক্ষেপে 2-3 মিনিট। শুনেন, আগে যে নির্বাচনগুলি হয়েছে অনেক আগে থেকে সবগুলি, সারা জীবনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিরুদ্ধে বিএনপি এবং জামাত এক হইয়া একই ধরনের বক্তব্য ছাড়ছে। জামাতে বক্তব্যগুলি ছাড়তো, বিএনপি এটা শেল্টার দিত, যেখানে ওইভাবে এটা প্রতিষ্ঠিত হয়েছে মানুষের কাছে। না, তখন বলা হতো আওয়ামী এই লীগ ঠেকাও, আওয়ামী লীগ ঠেকাও আন্দোলন। এই কথা নেই। আপনি একটা মনে আছে কিনা 91 নির্বাচনের আগে হঠাৎ করে পেপারে আসলো, পেপার কাটিং এর মধ্যে আসলো, তখন তো মিডিয়া যুগ ছিল না, যে কুত্তার মাথায় টুপি দিছে, কেডা করছে? আওয়ামী লীগের লোকটা দিছে, সারা বাংলাদেশ সরাই গেল, আওয়ামী লীগ হাইরে গেল। তো এগুলি তো ধরো প্রপাগান্ডা সবসময় সারা জীবনই চালাইতেছে। এবং বিএনপির মধ্যে এখন যে অস্ত্রটা ইউজ করতেছে, সবচেয়ে বড় ইউজ করছে, তো ভাই ওই আজকে একটা ছেলে আটকাইলো, ও মাইক দিয়া ও ইয়া বলতেছে ওই আওয়ামী লীগ নৌকা এবং দানের শিশুর বিরুদ্ধে বক্তব্য দেয়া দা আমাদের পক্ষে বলতেছে, পরে ওরা আটকাইছে। ওই বিএনপির পোলাপান এই ধরনের বক্তব্য দিলা কেন? এগুলো বক্তব্য আইনগত নিষিদ্ধ। পরে কাছে না, এটা আমার নিজের বক্তব্য। না, তুমি কেন দিলে? জবাব দিতে হবে। বিভিন্ন ধরনের জামাতে ইসলাম এখন যে বক্তব্যটা এরা করতেছে, প্রচার দিতেছে, যে এই দুই দলই তো দেখলেন, দুই দলই তো আওয়ামী লীগও ছাতাবাজ, ওই লুটতরাজ করে, দুর্নীতিবাজ, বিএনপিও ছাতাবাজ, ছাতাবাজি, যে গত 18 মাসে এটাকে প্রতিষ্ঠিত করেছে, বিএনপির লোকরা ছাতাবাজি করে, এটা প্রতিষ্ঠিত করে আছে। তাহলে এখন কি দেখবেন আপনি? তাহলে আমাদের দেখেন, আমাদের সৎ লোক এখন বিএনপি কিন্তু এইটার এগেনস্টে কোনো স্ট্যান্ড দাঁড়া করাইতে পারে না। জামাতের এগেনস্টে কোনো একটা জিনিসও দাঁড়া করতে পারে নাই। যে স্বাধীনতার বিরুদ্ধে যে জামাত যে ছিল, এটাও দাঁড়া করাইতে পারে নাই, কারণ তারাই একদম তাদেরকে নিয়ে আগে স্বাধীনতার বিরুদ্ধে করছে। কারণ তারা মন্ত্রী বানাইছে, তারা ওই জুটে নিয়ে ইলেকশন করছে, তারা বিভিন্ন সামাজিক ভাবে হেন হয়েছে। যেমন আপনি ইয়াগুলি হইতো, ওই আওয়ামী লীগের ওয়াজ গুলি হইতো, ওয়াজগুলি আনতো বিএনপির লোকরা, বক্তব্য দিত হলো জামাতের লোকরা। তখন কিছু গন্ডগোল টন্ডগোল হইলে তখন এটা সব আওয়ামী লীগের উপরে চাপায়া দিত, তার সব দিয়ে শেল্টার দিত। এখন কিন্তু বিএনপি পড়ে গেছে একটা চিপার মধ্যে পড়েছে। মানে তারা জামাতের এগেনস্টে কোনো একটা জিনিস স্ট্যান্ড করাইতে পারতেছে না পাবলিকের সামনে। কিন্তু জামাত কিন্তু স্ট্যান্ড করেছে যে ওরা দুর্নীতিবাজ, ওরা হলো আপনার চাঁদাবাজ, এই জিনিসগুলো প্রতিষ্ঠিত করছে। আর ওই যে জান্নাতের টিকিটের ব্যাপারটা আসতেছে, এইটা হলো মানে শুনে এইটা এখন মানুষ বুঝে, জান্নাতের টিকিটটা ওইটা মানুষ ইয়ে করে না, তেমন ধরে না। হয়তো সাধারণ মানুষ কিছু সঙ্গে ধরতে পারে যে হ্যাঁ জান্নাত যাবো, এটা মানুষ বুঝে। কিন্তু বিএনপির এগেনস্টে, বিএনপি জামাতের এগেনস্টে কোনো জিনিসই দাঁড় করাইতে পারে না এই পর্যন্ত। না হয় স্বাধীনতার না, সর্বশেষ তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, ওনারা তো জামাতকে স্বাধীনতা বিরোধী 71-এ তাদের কর্মকাণ্ড স্মরণ করতেছেন। এখন আপনি স্বাধীনতা বিরোধী আসতেছেন, স্বাধীনতা বিরোধী বলছেন, এই যে আরেকটা কনফ্লিক্ট তৈরি করে ফেলছে। আপনি যাদের স্বাধীনতার পক্ষের লোক, এরা সবাই কিন্তু না ভোটের পক্ষে, এটা আপনি খোঁজ নিয়ে দেখেন। যারা স্বাধীনতার পক্ষে লোক, ওরা না ভোটের পক্ষে। এখন যেহেতু আপনি হা ভোটের পক্ষে বলে ফেলছেন, এখন তো ধরেন ওদের দলে চলে গেলেন গা, তাহলে বিএনপি তো বললাম স্বাধীনতার পক্ষের লোকও টানতে পারতেছে না, স্বাধীনতার বিপক্ষের লোকও টানতে পারছে। স্বাধীনতার বিপক্ষের জামাত নিয়ে গেছে গা পুরাটাই, ইভেন স্বাধীনতার পক্ষের অনেক লোক নিয়ে গেছে। ওই যে সাধারণ যারা গরিব মানুষ বা বুঝে না অনেক জিনিস, গরিব মানুষ বলা ঠিক হবে না, অনেক মূর্খ মানুষ আছে, তারা অনেক কিছু বুঝে না, তারা জান্নাতের টিকিট বলেন, ধর্ম বলেন, আবার অনেক কিছু লোককে বুঝাইছে। যেমন আমাদের একটা পরিচিত ছেলে আছে, আমার জানি ঢাকা ইউনিভার্সিটি পাস করা ছেলে, আমার একটা বন্ধুর ছেলে, কেন ভাই, সে আমার আইডির সাথে যুক্ত আছে, কিন্তু ও চিনে না যে আমি তার আইডিটা আমার সাথে, আমি অন্য একটা আইডিতে নাম দিয়ে ইউজ করছি। তো ওইখানে সে দেখলাম রফিক ভাই, আমরা আলোচনাটা আজকে আর দীর্ঘ আমি না শেষ করে দিতেছি এখানে। এই জন্য বলি বিএনপি জামাতের এগেইনস্টে তারা কোনো জোরালো স্ট্যান্ড তৈরি করতে পারে নাই এ পর্যন্ত না, যে কারণেই তারা বরং যে হাঁটা বলে বিএনপি আর একটা ভুল কাজ করছে আমি মনে করি, মানুষ তাই এটা করতেছে।
কারণ মানুষ এখন যারা বলতেছে ওদেরকে স্বাধীনতা বিরোধী হিসাবে আপনার চিহ্নিত করতেছে সাধারণ মানুষ, যারা স্বাধীনতার পক্ষের লোক। এখন বিএনপি হাতে যাওয়াতে আরো দেখেন হয়েছে। এই ক্ষেত্রে বিএনপির আর যে সাথে একটা তথ্য দিচ্ছে, এটাকে জোরালো তথ্য যেরকম তারা যেখানে আপনার বুট কম, মনে করেন যে সিটটার মধ্যে বিএনপি পায় 1 লাখ, যখন জামাত পাবে 50,000, ওইখান থেকে বুট ওরা ট্রান্সফার করে নিয়ে আসছে কোন জায়গায়, যেখানে জামাত আর বিএনপি কাছাকাছি আছে। এটা বিশেষ করে ঢাকা শহরে হবে বা বড় বড় শহরগুলিতে হবে। শহরগুলিতে হলে কি সুবিধা জানেন, ও তো পাবলিক তো একজন চিনে না, শুধু ভোটার কার্ড দেখে আপনার করবে। গ্রামে হলে তোর বাবার নাম কি, এমুক, তোর বাড়ি কোনটা, না চিনবে না, না তুই তো এবারের লোক না, মিথ্যা কথা। যেখানে প্রত্যেকটা শহর কেন্দ্রিক বিএনপি জামাত দেখেন তারা সবচেয়ে বেশি আপনার দিবে। এই জন্য তো জামাতের যে ঢাকার যে একজন ডাক্তার আছে, আমি কোনোদিন নাম শুনি না, রাজনীতি করে না কিছু, সে চ্যালেঞ্জ করে তারেক জিয়া সাহেবের সাথে যে ইলেকশন করতেছে, সে চ্যালেঞ্জ দিয়ে দিছে যে ঢাকায় কোনো সিট